নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও একটা আনকাট রাতের গল্প নিয়ে চলে এলাম আমি, সঞ্চালক অমিতাভ। আজকের আনকাট রাতের গল্প শুরু করব একেবারে বাঙালি একটি ছেলের একটি দিনের ঘটনা নিয়ে। সময়টা 1948 সালের যে কোনো একটি দিন। সেদিন সকাল থেকে শহর কলকাতায় দারুণ ব্যস্ততা। তার কারণ একেবারে মন্ত্রী আমলা থেকে শুরু করে সাংবাদিকরা পর্যন্ত একেবারে ভয়ঙ্করভাবে ব্যস্ত এবং প্রত্যেকেই খুব উত্তেজনা এবং সেই সঙ্গে সঙ্গে ভয়ে ভয়ে রয়েছেন। কারণ আজকে মিনার্ভা থিয়েটারে বিশ্ববিখ্যাত উদয় শঙ্কর তার নাচের অনুষ্ঠান রয়েছে এবং আগে থেকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে যে ক্যামেরা যাদের কাছে থাকবে সাংবাদিকদের, তাদের ফ্ল্যাশ ব্যবহার করা যাবে না, যাতে কোনোভাবে উদয় শঙ্করের নাচের মগ্নতা না ভঙ্গ হয়। এমনকি কোনো বাচ্চাকে নিয়েও এই অনুষ্ঠান দেখতে যাওয়া যাবে না, কারণ বাচ্চারা কাঁদলেও সাধনায় মগ্ন এই নৃত্যের আমাদের মানবরূপী নটরাজ তার সাধনায় বিঘ্ন করতে পারে। তটস্থ এবং সেই সঙ্গে সঙ্গে এই সমগ্র অনুষ্ঠান নিয়ে একেবারে দারুণ হইচই শহর কলকাতা জুড়ে। কারণ বিশ্ববিখ্যাত উদয় শঙ্করের নাচ বলে যে কথা। হঠাৎ করে যখন অনুষ্ঠান শুরু হবে, নেতা মন্ত্রীরা একে একে ঢুকছেন, মুখ্যমন্ত্রী পর্যন্ত আমন্ত্রিত, একেবারে টাইট নিরাপত্তা বেষ্টনী। একটি ছেলে হাতে কাগজ, আর্ট পেপার, চারকোল এবং সেই ছেলেটির সঙ্গে একটা ড্রয়িং বোর্ড, পাঞ্জাবি ধুতি পরে সেই একেবারে লম্বা ছেলেটি এসে দাঁড়ালেন তার সামনে, যার উপরে সমস্ত বিষয়টার ব্যবস্থাপনার গুরুদায়িত্ব বর্তেছে। তিনি অন্য কেউ নন, তিনি উদয় শঙ্করের বাড়ির একজন, অমলা শঙ্করের দাদা বিশু নন্দী। এবং তিনি তাই একেবারে শেষ মুহূর্তে দারুণভাবে ব্যস্ত এবং খুব টেনশানে রয়েছেন। সেই লম্বা ছেলেটি এসে তার সামনে দাঁড়িয়ে তাকে বলল যে আমি একজন চিত্রশিল্পী, চিত্রকার, আমি চিত্রকর, আর সেই কারণে উদয় শঙ্করের নাচের বিভিন্ন ভঙ্গিমা আমি স্কেচ করতে চাই, যদি আমাকে যে কোনো একটা কোথাও দাঁড়ানোর জন্য একটু অনুমতি দেন। বিশু নন্দী তো একেবারে অবাক হয়ে গেলেন, পাগল নাকি? হ্যাঁ, এইখানে ক্যামেরাম্যানের পর্যন্ত ফ্ল্যাশ ব্যবহার করতে বারণ, বাচ্চা নিয়ে ঢোকা বারণ, নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী আমলা বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় ডেলিগেট তারা আসছেন, সেখানে আমি কোথায় আপনাকে জায়গা দেব? অবান্তর প্রশ্ন, কোনো প্রশ্নই ওঠে না। আর যদি উদয় শঙ্করের চোখে পড়ে, বুঝতে পারছেন ব্যাপারটা কী হবে। কোনোভাবেই বিশু নন্দী রাজি নন ছেলেটি বারবার বলছে আমাকে একটা সুযোগ দিন, আমি কারো কোনো বিরক্তির কারণ হব না, কাউকে বিব্রত করব না, আমি একটা কোনায় দাঁড়িয়ে আমি শুধু ছবিটা আঁকবো, আমি এই ড্রয়িং বোর্ড নিয়ে এসেছি, আমার এই চারকোল আর আর্ট পেপার, বাস, আর কিছু নেই, যদি একবার অনুমতি দেন। মানে রীতিমতোভাবে মাথা পাগল হয়ে যাওয়ার জোগাড় বিশু নন্দীর, কিন্তু তিনি সেই অবস্থায় অন্যদিকে আর মাথা দিতে চাইছেন না এবং তিনি তখন ছেলেটিকে বললেন আমাকে আর বিরক্ত করো না প্লিজ, আমি ব্যস্ত। এবং সেই ছেলেটিকে বললেন বাইরে চলে যাওয়ার জন্য, যে এক্ষুনি শো শুরু হবে, আমি আর কিছু মাথায় নিতে পারছি না, দয়া করে বাইরে চলে যান। এরপর উদয় শঙ্কর মঞ্চে উঠলেন। শহর কলকাতা তিলোত্তমা কল্লোলিনী সাক্ষী হলো এক নৈসর্গিক, এক অপার্থিব এক নাচের অনুষ্ঠানের। তার প্রত্যেকটি ভঙ্গিমা, তার নৃত্যরত প্রত্যেকটি মুহূর্ত, তাদের মনে হচ্ছিল যেন স্বয়ং স্কন্দর্ভ তিনি চলে এসছেন মর্তে। আর এরকম বিভোর হয়ে সবাই যখন সেই নাচের মধ্যে একেবারে ডুবে গিয়েছেন, তখন বিশু নন্দী সব ব্যবস্থাপনা ঠিক আছে দেখে তিনিও একটু শান্তি পেয়ে একটা পাশে দাঁড়িয়ে আছেন। ফার্স্ট উইংস পড়বে এরকম সময়, সেই সময় তিনি একটুখানি চা খাওয়ার জন্য বাইরে বেরিয়েছেন এবং বেরিয়ে চায়ের দোকানে গিয়ে দেখছেন যে ছেলেটিকে তিনি বাইরে বার করে দিয়েছিলেন, ছেলেটি তখনও চায়ের দোকানে বসে রয়েছে। খারাপ লাগলো বিশু নন্দীর। বিশু নন্দী গিয়ে বললেন, শোনো, তোমাকে দেখে আমার খারাপ লাগছে,
তো তোমাকে আমি একটা কাজ করতে পারি, তুমি যদি কাউকে কোনো ডিস্টার্ব বা বিরক্ত না করো, তোমাকে একটা কোণে আমি জায়গা করে দেবো, কিন্তু খবরদার উদয় শঙ্করের চোখ যেন তোমার দিকে না পড়ে, এটা বাঁচিয়ে তোমায় চলতে হবে। ছেলেটিকে নিয়ে তিনি যখন ঢুকলেন তখন প্রথম উইং পড়ার পর আবার নাচ শুরু হওয়ার জন্য একটা প্রস্তুতি। মঞ্চের ডান দিকটায় একটা কোণায়, যেখান থেকে উদয়শঙ্কর মঞ্চ থেকে সেই ছেলেটিকে দেখতে পাবে না, সেই ছেলেটিকে সেখানে দাঁড় করালেন। তারপর শুরু হলো আবার সেই নাচের অনুষ্ঠান, যাতে বিবর হয়ে এক ইতিহাস তৈরি হলো কলকাতার মিনার্ভা থিয়েটারে 1948-এ। হঠাৎ করে বেশ খানিকক্ষণ অনুষ্ঠান হওয়ার পর মনের ভিতরে একটা খটকা তো ছিল যে ছবি আঁকার জন্য কেন ছেলেটি পাগল। বিশু নন্দী নিজে একজন খুব সাংঘাতিক মাপের বড় ফটোগ্রাফার ছিলেন। তিনি একটু খানিকটা কৌতূহলের বশবর্তী হয়ে তিনি চলে এলেন, আস্তে 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 ছেলেটির পেছনে এসে দাঁড়ালেন। অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেল পোড় খাওয়া একজন ফটোগ্রাফারের চোখ। এ কি দেখছেন তিনি? বিদ্যুতের গতিতে ছেলেটি তার স্ট্রোক সেই ক্যানভাসের উপরে, আর্ট পেপারের উপরে চালাচ্ছেন। তিনি তার জীবনে এরকম দুরন্ত গতিতে চারকোল বা কোনো ধরনের তুলি দিয়ে এরকম স্ট্রোক তিনি দেখেননি, যে এত বিদ্যুৎ গতিতে স্ট্রোক কাগজের উপরে করা যায়, এবং সেখানে ফুটে উঠছে উদয় শঙ্করের যেন জীবন্ত এক একটা মুহূর্ত, একটা ভঙ্গিমা, এক একটা নাচের মুদ্রা। তিনি অবাক হয়ে একেবারে স্থবির হয়ে গেলেন, স্তম্ভিত হয়ে গেলেন বিশু নন্দী। তার মধ্যেই ফিসফিস করে জিজ্ঞেস করলেন, তার কারণ তার মনে হয়েছিল ছেলেটি এলিতেলি ছেলে নয়, ছেলেটি সাধারণ ছেলে নয়। তিনি জিজ্ঞেস করলেন ছেলেটিকে, আপনার নাম? ব্যারিটন কণ্ঠে উত্তর এলো, সত্যজিৎ রায়। গতকাল ছিল সত্যজিৎ রায়ের বিশেষ একটি দিন, যা সারা পৃথিবী জুড়ে পালিত হয়েছে, কিন্তু এই ঘটনাটা হয়তো অনেকে জানেন না। তাই আমার মনে হলো সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানোর জন্য এর থেকে ভালো বোধ হয় আর কিছু হতে পারে না। যখন এই মানুষটাকে কেউ চেনেন না, সেই সময় তিনি ইতিহাস তৈরি করেছিলেন। বিশু নন্দীর চোখ, সেই চোখটা ভুল দেখেনি। পরবর্তীকালে বিশ্ব মানব তার কীর্তির সঙ্গে জড়িত হয়েছেন। আনকাট রাতের গল্পে আমি এর আগেও সত্যজিৎ রায়ের অনেক অজানা কথা আপনাদেরকে জানিয়েছি, বিশেষ করে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তৈরির ঘটনা, সত্যজিৎ রায় এবং চুনিওয়ালা দেবীর পথের পাঁচালীতে তাদের সেই মুহূর্ত, তাকে কাস্টিং করা, চরিত্রে নেয়া, যে ইতিহাস তৈরি হওয়া। এবং সেখানে উল্লেখ করতে ভুলিনি, অবশ্যই আপনারাও মনে রাখবেন, এটা বাংলার গর্ব, বাঙালির গর্ব। ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে 60-এর দশকের আগে, মানে সম্ভবত 1955 সম্ভবত হবে, 55তে নিউ ইয়র্কে মুক্তি পেয়েছিল পথের পাঁচালী। তারপর ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল এই চলচ্চিত্রটি, এবং সেখানে চুনিওয়ালা দেবী ছিলেন ভারতবর্ষের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া, পুরস্কার পাওয়া অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রথম। অনেকে সুচিত্রা সেনের কথা বলেন, সাত পাকে বাঁধা মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, কিন্তু এটি তার আগে। তাই সত্যজিৎ রায়ের ঝুলিতে অনেক 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 উপাদান। তিনি একদিকে নাট্যকার, একদিকে গল্পকার, একদিকে প্রাবন্ধিক, একদিকে দারুণ চিত্রস্কর, আরেকদিকে শিল্প নির্দেশক, নৃত্য নির্দেশক, সুরকার, গীতিকার, ঔপন্যাসিক, গোয়েন্দা গল্পের জনক, চরিত্রের জনক, ফেলুদা, প্রফেসর শঙ্কুর মতো একটা বর্ণময় মানুষ, একটা বহুগুণের অধিকারী মানুষ। পৃথিবীতে খুব কম এরকম মানুষ বোধহয় জন্মেছে। তো সেই ইতিহাস সৃষ্টি করা মানুষটিকে দর্পণে বাংলা, আনকাট রাতের গল্প এবং আমি অমিতাভ, সঞ্চালক অমিতাভ, কোটি কোটি সহস্র কোটি প্রণাম। আরও একটা ঘটনা নিয়ে আমি এপিসোড করেছিলাম, আপনাদের বোধহয় মনে আছে। পারলে পুরনো এপিসোডগুলো প্রোফাইলে গিয়ে যদি আপনারা দেখেন, সেখানে পেয়ে যাবেন। সার্কিট হাউসে তখন সোনার কেল্লার শুটিং হচ্ছে জয়পুরে। সেখানে একটি ইনল্যান্ড লেটারের স্ট্যাম্প লাগানো ছিল না, যে ইনল্যান্ড লেটারটি সৌমিত্র চট্টোপাধ্যায় খুলে দেখবেন, রিসেপশনের থেকে তাকে দেয়া হবে। এবং এটাও বলেছি যদিও আগে, তখন
সত্যজিৎ রায় যাকে পাঠিয়েছিলেন ইনল্যান্ড লেটারটা পোস্ট অফিসে স্ট্যাম্প মেরে নিয়ে আসতে, তিনি এসে পৌঁছাননি। তিনি পেন্সিল দিয়ে সেই স্কেচিংটা করেন। শুটিং হয়ে যাওয়ার পর যখন সেই ভদ্রলোক এসে পৌঁছান স্ট্যাম্প মেরে, তখন কৌতূহলবশত লালমোহনবাবু অর্থাৎ সন্তোষ দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, ফেলুদারা এক জায়গায় বসেন এবং বসার পর তারা মিলিয়ে দেখছিলেন যে স্ট্যাম্প মেরে আনা ইনল্যান্ড লেটার আর সত্যজিৎ রায়ের আঁকা ইনল্যান্ড লেটারের স্ট্যাম্পের মধ্যে কোনো পার্থক্য আছে কি না। তারা চমকে গিয়েছিলেন। পার্থক্য তো নেই, এবং অস্পষ্ট স্ট্যাম্প যে ছাপটা পড়ে পোস্ট অফিস থেকে ছাপ মেরে দিলে, স্ট্যাম্পটা মেরে দিলে ঠিক অবিকল খানিকটা বোঝা যাচ্ছে, খানিকটা বোঝা যাচ্ছে না, এরকমই একটা ছবি তিনি আঁকতে সক্ষম হয়েছিলেন অবিকল আসল স্ট্যাম্পের মতো ইনল্যান্ড লেটারে সত্যজিৎ রায়। এটা তার পর্যবেক্ষণ ক্ষমতার সবথেকে বড় উদাহরণ। কেন তিনি বিশ্বশ্রেষ্ঠ? বড় বড় মানুষদের ছোট ছোট কিছু কাজ দেখলেই আপনি বুঝতে পারবেন যে তারা কেন আলাদা। ঠিক সেভাবে সত্যজিৎ রায়। যাই হোক, আমাদের ফেলুদা সৃষ্টি যার হাত ধরে, লালমোহনবাবুর মতো চরিত্র সৃষ্টি যার হাত ধরে, উদয়ন মাস্টারের মতো একটা চরিত্রকে আমরা দেখতে পেয়েছি যার হাত ধরে, আর কত বলবো, গুপি বাঘা আন্তর্জাতিক স্তরে বাংলা চলচ্চিত্রকে পৌঁছে দেওয়ার এরকম একটা বিরল কৃতিত্বের অধিকারী। সেই সঙ্গে সঙ্গে শঙ্কুর মতো একজন প্রফেসর যিনি কল্পবিজ্ঞানকে সঙ্গী করে 1000 বছর আগে পৌঁছে দিয়েছেন টাইম মেশিনে, টাইম ট্রাভেল করিয়ে আমাদের ছোটোবেলাটা ঘিরে আছেন সত্যজিৎ রায়। তার কথা কত বলবো, যত বলবো তত বোধহয় কম বলা হবে। নায়ক চলচ্চিত্রে আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না, উত্তম কুমারকে কোনো মেকআপ করতে দেননি সত্যজিৎ রায়। উত্তম কুমার একটি চলচ্চিত্র কোনো মেকআপ ছাড়া করেছেন, যার নাম নায়ক। এবং প্রথমে খানিকটা রাজি ছিলেন না উত্তম কুমার, কিন্তু সত্যজিৎ রায় তাকে ভরসা দিয়েছিলেন যে তুমি চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো, মেকআপ ছাড়াই তোমার আমি যে শেড ব্যবহার করছি তাতে তোমার মনে হবে না যে তোমাকে বাজে লাগছে বা তুমি যে চরিত্রটা করছো সেখানে কোনো অসঙ্গতি বা খারাপ লাগার। উত্তম কুমারকে দিয়ে বিনা মেকআপে ছবি করিয়েছিলেন। সন্তোষ দত্ত মারা যাওয়ার পর তিনি আর ফেলুদা সিরিজ করতে চাননি, কারণ ফেলুদা চরিত্রের অনেকে আসলেও, লালমোহনবাবুর চরিত্রে অনেকে আসলেও সন্তোষ দত্তের ছবিটাই যেন ফেলুদার সঙ্গে গেঁথে গেছে। তাই সন্তোষ দত্ত মারা যাওয়ার পর তিনি মন খারাপ করে আর ফেলুদা সিরিজের ছবি করেন। যাই হোক, পরবর্তী কথায় আসি। পরবর্তী কথায় যাব তার আগে একটা দারুণ খবর আপনাদের দেই। যারা আমরা এই প্রাণীদেরকে সংরক্ষণের কথা বলি, আন্দোলন করি, বিশ্বজুড়ে আন্দোলন চলছে আপনারা জানেন, বিভিন্ন চামড়াজাত উপাদান উপকরণ আমরা ব্যবহার করি, অর্থাৎ লেদারের তৈরি। যেমন পৃথিবীর সবথেকে দামি বেল্ট, সেগুলো লেদারের তৈরি। এবং আপনারা সেই বিখ্যাত ফজিলসের মতো অনেক কোম্পানি আছে যাদের কথা আপনারা কম বেশি জানেন। সেই সমস্ত কোম্পানিরা তারা যে চামড়াজাত উপকরণ তৈরি করেন, যেমন ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ আছে, বেল্ট আছে, কার কভার আছে, এরকম নানান ধরনের জিনিস যা তৈরি হয় আমরা এই চামড়া থেকে। এবং একটা বড় মার্কেট, যে মার্কেটের জন্য প্রত্যেক বছর 1 বিলিয়ন প্রাণী হত্যা করা হয়। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সবথেকে আনন্দের খবর মেক্সিকো থেকে এলো। আপনারা জানেন যে মেক্সিকোতে ক্যাকটাস প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সেই ক্যাকটাস রীতিমতো চাষ হয় এবং ক্যাকটাস রীতিমতো বিক্রি হয়। দুটি তরুণ যুবক, একজনের নাম অ্যাড্রিন লোপেজ আর একজনের নাম হচ্ছে মার্তে কার্তাজ, এরা দুজন মিলে সেই ক্যাকটাস থেকে এক ধরনের চামড়া উৎপাদন করতে সক্ষম হয়েছে। একেবারে অবিকল চামড়ার মতো, এবং চামড়ার মতোই সেই শক্তিশালী এবং দেখতেও চামড়ার মতো, কিন্তু তৈরি হচ্ছে একটা পশুকেও হত্যা করে নয়, ক্যাকটাস থেকে। মেক্সিকোতে এই অসাধারণ ঘটনাটি ঘটেছে এবং তারা একটি কোম্পানি তৈরি করেছে, যে কোম্পানিটার নাম ডেজার্ট ডো।
এই ডেজার্ডো কোম্পানি ক্যাকটাস থেকে চামড়া উৎপাদন করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, তারা কোলাবোরেট করেছে ফসিলসের মতো কোম্পানির সঙ্গে, যারা পৃথিবীতে বিখ্যাত ব্যাগ তৈরি সংস্থা হিসাবে সবাই জানেন। সেই ফসিলে তারা দিচ্ছে ক্যাকটাসের তৈরি চামড়ার ব্যাগ। কোলাবোরেট করেছে H&M, সারা পৃথিবীতে বিখ্যাত এই সংস্থা। এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাডিডাস তাদের সঙ্গে কোলাবোরেট করেছে। অ্যাডিডাসকে তারা দিচ্ছে চামড়ার তৈরি বক্সিং গ্লাভস, এবং তা তৈরি হচ্ছে ক্যাকটাস থেকে তৈরি হওয়া চামড়া দিয়ে। এছাড়াও তারা বিখ্যাত অটোমোবাইল কোম্পানির জন্য তৈরি করছে গাড়ির কভার, অর্থাৎ কার কভার। 1 বিলিয়ন পশু হত্যা, এর বিরুদ্ধে দাঁড়িয়ে সামাজিকভাবে এরকম আর প্রকৃতিকে রক্ষা করার এত বড় একটা কাজ আর কিছু বোধহয় হতেই পারে না। এবং তাই আজকে ব্যাগ, জুতো, বেল্ট আপনার ঘরে শুধু পৌঁছানোর অপেক্ষায় এই ক্যাকটাস থেকে তৈরি হওয়া চামড়া থেকে। স্যালুট জানাই লোপেজ, অ্যাড্রিন লোপেজ এবং মার্তে কাটার্জ, যে মেক্সিকান 2 তরুণ, তারা পৃথিবীতেই আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছে। আজকের একজন মানুষের কথা বলবো, তার কথাটা কেন বলছি, আমরা সবাই মানুষ, দোষ ত্রুটি, ভুল, গুণ সব কিছু নিয়েই আমাদের বেঁচে থাকা, বড় হওয়া, এগিয়ে চলা। কিন্তু আমরা না, যখন একটু বেশ কিছু সাফল্য পেয়ে যাই বা একটু বড় কিছু স্থানে পৌঁছে যাই, তখন নিচের থাকা মানুষগুলোর কথা, উপদেশ, বাণী, তাদের পরামর্শ আমরা খুব একটা গায়ে মাখি না। কি বলছে থাকি, কে শোনে কার কথা। কিন্তু যারা প্রকৃত অর্থে খুব বড় মাপের মানুষ, যারা ক্রমাগত নিজেদেরকে আরও বেশি উপরে নিয়ে যাওয়ার খিদেতে ভোগেন, তারা আসলে সবার কথা শোনেন। হ্যাঁ, তারা অত্যন্ত হাম্বল, তারা অত্যন্ত বিনয়ী, তারা সবার কথাকে গুরুত্ব দেন। এবং তাই তারা বোধহয় অনেক দিন ধরে সাফল্যের একেবারে শেষ প্রান্তে নিজেদেরকে পৌঁছাতে পারেন। যেটা আমাদের মতো অল্পবিদ্যা ভয়ঙ্করী মানুষরা হঠাৎ করে কিছু পেয়ে গেলে আমরা ওই অনেক কিছু বলে থাকি, অনেক কিছু আমরা করে থাকি। হ্যাঁ, এই কথা শুনে কী হবে, বেকার বলছে। সচিন তেন্ডুলকর একবার চেন্নাইতে তাজ হোটেলে গিয়ে উঠেছেন, করমণ্ডল, তাজ করমণ্ডল হোটেল চেন্নাইতে। সেখানে যে ফ্লোরে তিনি ছিলেন সেখানে বসে তিনি খাবার খাচ্ছেন টেবিলে। তো একজন সিকিউরিটি গার্ড, তিনি এসে বললেন যে আমি আপনার ভক্ত, আমি আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই। ছবি তুললেন হাসি মুখে সচিন তেন্ডুলকর। ছবি তোলার পর তার নাম হচ্ছে সম্ভবত গুরুপ্রসাদ। এই গুরুপ্রসাদ তখন সচিনকে বললেন যে আপনি যদি অ্যালাউ করেন বা আমাকে যদি অনুমতি দেন, তাহলে আমি একটা বিষয় আপনাকে একটু পরামর্শ দিতে চাইছি। সচিন তেন্ডুলকর বললেন হ্যাঁ নিশ্চয়ই, বলুন। তখন তিনি বললেন যে আমি লক্ষ্য করেছি আপনি যে হাতে গ্লাভস ব্যবহার করেন আপনার এলবো গার্ডের জন্য, সেই এলবো গার্ড করার জন্য যা হাতের কনুইয়ে যে গার্ডটি আপনি ব্যবহার করেন, সেই গার্ডটি আপনার হাতের অনুযায়ী অনেকটা বড়, এবং এটা বড় হওয়ার কারণে আপনার অনেক শট নিতে অসুবিধে হয়, এবং সেই সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে এটা আউট হওয়ার কারণ হয়েছে। সচিন তেন্ডুলকর শুনলেন এবং তিনি ফিরে গেলেন। ফিরে আসার পর একদিন প্র্যাকটিস করতে গিয়ে তিনি মনে পড়াতে তিনি দেখলেন যে সত্যি তাই, তার এই কনুইয়ের এখানে যে গার্ডটি তিনি ব্যবহার করেন হাতটাকে রক্ষা করার জন্য, সেটি সত্যি সত্যি তার অসুবিধে সৃষ্টি করছে, এবং তৎক্ষণাৎ তিনি সেটিকে পরিবর্তন করে নেন এবং সেই সাইজ, সেই পরিমাপটা কমিয়ে মাপটাকে ছোট করেন। এবং তিনি সেই টুইটারে গুরুপ্রসাদ, সেই সিকিউরিটিকে তিনি তার নাম উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান, থ্যাংক ইউ জানান। সচিন তেন্ডুলকরের আত্মজীবনী, অটোবায়োগ্রাফিতেও তিনি এই ঘটনাটার কথা উল্লেখ করেছেন গুরুপ্রসাদের নাম নিয়ে, যে তার ক্রিকেটের জীবনে এরকম একটা পরিবর্তনের জন্য এই মানুষটি শিক্ষকের ভূমিকায় তার দ্বারা উপকৃত। আজকে আমরা দেখুন, আমরা একটুখানি কিছু হয়ে গেলেই কাউকে আর ধরাকে সরা বলে জ্ঞান করি, কিন্তু যারা সত্যি সত্যি বড় মানুষ হয় তারা বোধহয় একটু আলাদা হয়। তাই যদি সচিনের অটোবায়োগ্রাফি পড়েন বা সচিন তেন্ডুলকরের কোনো লেখা পড়েন, তখন মনে রাখবেন তার এই রেকর্ডগুলো তৈরি এমনি এমনি হয়নি।
তিনি সব কিছুর পেছনেই পর্যবেক্ষণ এবং অনেকের অনেক পরামর্শকে একেবারে নতজানু হয়ে মেনে নিয়েছেন বলেই তিনি যা রেকর্ড তৈরি করেছেন হয়তো আগামী শতাব্দীতেও কেউ ভাঙতে পারবে না। আর সেই সঙ্গে সঙ্গে শচীন তেন্ডুলকরের মন থেকে এই স্মৃতিটাকেও কেউ ভাঙতে পারবে না, যে স্মৃতিটাতে রয়ে গিয়েছেন সেই তাজ করমণ্ডল হোটেলের সিকিউরিটি গার্ড, নিরাপত্তা কর্মী গুরুপ্রসাদ। এটা গেলে এক ধরনের কথা। এবার বলি যে ভুল। আজকের আনকাট রাতের গল্প শেষ করব ভুল নিয়ে। আমরা অনেকেই অনেক ভুল করি এবং তার জন্য অনেক আমাদেরকে উপহাস করে, মজা করে, বিভিন্ন ধরনের কটূক্তি করে, তীর্যক আক্রমণ করে, যে ভুল, এটা তোমার ভুল হয়েছে, তোমার দ্বারা এটা হবে না। আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, যা ভুল করে ফেললাম, তাহলে কি সর্বনাশ হয়ে গেল। ভুল করুন। জীবনে যে মানুষটি ভুল করেনি সে মানুষটি আসলে কিছুই শেখেনি। হ্যাঁ, এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, বহু বিখ্যাত মানুষরা আছেন, ভুল সম্পর্কে তাদের মতামত কি। যদি আপনি ভুল করেন, ভেঙে পড়বেন না। ভুল আমাদের প্রত্যেক মুহূর্তে হতে পারে এবং ভুল করছেন মানে আপনি কাজের মধ্যে আছেন। যেমন ধরুন, ভুল প্রসঙ্গে বলতে গিয়ে টমাস আলভা এডিসন, যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন, 10,000 বার চেষ্টা করার পর টমাস আলভা এডিসন বাল্ব তৈরি করতে সক্ষম হন। এবং সেখানে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি এতবার ধরে পরীক্ষা নিরীক্ষা করেছেন, বলছে হ্যাঁ, আমি জীবনে অসংখ্য ভুল করেছি। বলছে তার মানে তো আপনার বুদ্ধি নেই একদম। বলছে না, বুদ্ধি আমার ছিল না, কিন্তু এই অসংখ্য ভুল করতে করতে আমার সেই ভুলগুলোই আমার গুণে পরিণত হয়েছে। এটা ছিল টমাস আলভা এডিসনের বক্তব্য ভুল সম্পর্কিত। কানাডিয়ান লেখক রবিন শর্মা, তিনি বলছেন যে আপনি ভুল যদি না করেন তাহলে আপনি একটা অভিজ্ঞতা থেকেই দূরে থাকলেন, যে অভিজ্ঞতাটা আপনার হলো না, যে শিক্ষাটা আপনার হলো না। আইনস্টাইন এই প্রসঙ্গে বলেছেন যে যিনি ভুল করেননি আসলে তিনি কোনো কাজই করেননি, কারণ কাজ করলেই ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই ভুলের প্রসঙ্গে বলি একটা মজাদার ঘটনা। একটা বই আমেরিকা পেঙ্গুইন প্রকাশনী তারা বার করেছিল। বইটার প্রথম সংস্করণের নাম ছিল হাউ টু চেঞ্জ আ লাইফ, হাউ টু চেঞ্জ আ লাইফ। কিন্তু দ্বিতীয় সংস্করণের সময় বইটির নাম ভুল করে প্রকাশিত হয় হাউ টু চেঞ্জ আ ওয়াইফ। হাউ টু চেঞ্জ আ লাইফের বদলে হাউ টু চেঞ্জ আ ওয়াইফ। এবং মজার ব্যাপার কি জানেন, সেই সেকেন্ড এডিশন বা দ্বিতীয় সংস্করণটি বেস্ট সেলার্স হয়েছিল। এরকম ঘটনা ভুল করার মাধ্যমেই তৈরি হয়েছিল। তো এই জন্য ভুল নিয়ে বেশি কিছু চিন্তা ভাবনা করবেন না, কারণ বিজনেস গুরু রিচার্ড ব্রানসন বলছেন ভুল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে আমরা ভুল করে বারবার পড়ে গিয়ে তবে হাঁটাটা শিখি। আপনি নির্ভুলভাবে হাঁটা শিখতে পারবেন না। আপনাকে হাঁটতে গেলে, হাঁটা শিখতে গেলে ভুল করতে হবে। আর সেই ভুল করা মানে পড়ে যাওয়া, হামাগুড়ি দেয়া, এই নানান ধরনের ভুল করতে করতে তবে একজন মানুষ সঠিকভাবে হাঁটা শেখেন। মাইকেল জর্ডান, বিশ্ববিখ্যাত খেলোয়াড়, আপনারা জানেন। মাইকেল জর্ডান বলছেন যে অসংখ্যবার ভুল আমি আমার জীবনে করেছি, আর সেই অসংখ্যবার ভুল করেছি বলেই আজকে আমি সফল হতে পেরেছি। ভুল সম্পর্কে কত মানুষের কত কথা, কারণ তারা সমর্থন করেছেন যে ভুল করাটা জরুরি। আপনি ভুল করেছেন মানে আপনি অপরাধী না, আপনাকে কাঠগড়ায় ওঠানো হয়, কিন্তু কখনোই নিজেকে হতাশাগ্রস্ত করবেন না। হেনরি ফোর্ড বলছেন আপনি ভুল করেছেন মানে আপনি একটা সুযোগ পেলেন যে নতুন করে শুরু করা যেতে পারে, আরেকটা সুযোগ এল আপনার কাছে। আপনি ভুল করেছেন মানে আর একটা নতুন সুযোগ আপনি পেলেন, যেখান থেকে আপনি নতুন করে শুরু করতে পারেন। কারণ সত্যিকারের মানুষরা কখনো নির্ভুল হতে পারে না, তারা ভুল করবেই। দেখুন, আমরা পেন্সিল দিয়ে যদি কোনো কিছু লিখি, তাহলে সেই লেখাটা ভুল হলে আমরা পেন্সিলের উপরের দিকে থাকা রাবার দিয়ে, পেন্সিলের উল্টো দিক দিয়ে আমরা সেই লেখাটাকে, ভুলটাকে মুছতে পারি। হ্যাঁ, কিছু মানুষ আছেন যারা কলমের মতো অনুভূতিশীল মানুষ।
পেন্সিল দিয়ে ছবি তৈরি হয়, আর্ট, চিত্র তৈরি হয়। আর কিছু মানুষ আছেন কলমের মতো, এক রোখা এক বজ্ঞা। তারা মনে করেন ভুল, তুমি এটা ভুল করেছো, এটা কী করে করলে, মানে ভুল করা মানে তোমার ফাঁসি হওয়া উচিত, তুমি সমাজের অচ্যুত হয়ে গেলে একেবারে, তুমি ভুল করেছো। এই কলম মার্কা লোকগুলো দেখবেন, এর থেকে সাবধানে থাকবেন, এদের সঙ্গে বেশি তর্ক বিতর্ক করবেন না। জীবনে পারলে পেন্সিল হন, কারণ কলম আর যাই কিছু করুক, কলম দিয়ে ছবি আঁকা যায়নি, চিত্র তৈরি করতে পারেনি কলম, সেটা কিন্তু পেন্সিলই পেরেছে। তাই ভুল জীবনে হতেই পারে, কারণ ভুল মানে হচ্ছে নতুন করে আর একটা সুযোগ, যার মধ্যে দিয়ে আপনি অভিজ্ঞতাকে সঙ্গী করে আরও নতুন কিছু সৃষ্টি করতে পারেন। তাই যারা ভুল করেন তারা ভেঙে পড়বেন না, কারণ ভুল না করলে আপনি সঠিক হতে পারবেনই না, কখনোই পারবেন না। তাই যারা ভুল করেন বা যাদের ভুলের জন্য কথা শুনতে হয়, তাদের বলবো মনোবল রাখুন, নিজেকে পেন্সিল ভাবুন। কলম দিয়ে ছবি আঁকা যায়নি, কিন্তু পেন্সিল দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অসাধারণ মানুষকে মুগ্ধ করে দেওয়ার মতো ছবি আঁকা সম্ভব হয়েছে। তাই ভুল করতে থাকুন, দেখবেন একদিন সফলতার চূড়ায় আপনি পৌঁছে গিয়েছেন ভুল করতে করতে। কারণ ওই যে বললাম, সত্যিকারের মানুষরা কখনো নির্ভুল হয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আনকাট রাতের গল্প নিয়ে আবার ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য শুভরাত্রি।